আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য ঘনুপোকা গল্পের পরবর্তী পর্ব নিয়ে এলাম। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গল্প শেষে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই। সৈকত বলল, তবু আরেকটু করলাম আর কি, টর্নেডোর একটু বাড়তি খেলা পাওয়ার লোভে করলাম। ইমরান বলল, পেয়েছিলেন? সৈকত বলল, না, মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, রূপুকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। ইমরান বলল, ও মা, তা কেন? সৈকত বলল, রূপু খাটের কাছে ছোট চুলটা নিয়ে বসল। সৈকত বলল, রূপু খাটের কাছে ছোট টুলটা নিয়ে বসলো। আমি দেখেছিলাম মেয়েটাকে, কি সুখে গিয়েছিল ওই কয়দিন। দেখে বুঝতে পারছিলাম রাতে ঘুমায় না মেয়েটা। চোখের নিচে কালো দাগ আর চেহারায় লেপ্টে থাকা ভীষণ ক্লান্তি সে কথাই জানান দিচ্ছে। ইচ্ছে হচ্ছিল ওকে বলি, এসব রাগ টাগ ছাড়ো তো, নিজে ঘুমাতে পারছো না, আমাকেও ঘুমোতে দিচ্ছ না, আসো তো লেপের ভিতরে আসো, দুজনে মিলে মিশে কয়েক ঘন্টা আগে আরাম করে ঘুমিয়ে নেই, তারপর কথাবার্তা বলা যাবে। হাসলো ইমরান, বলল, আপনার শুধু বলতে ইচ্ছে হয়, বলেননি তো কিছুই, বললেই তো সম্পর্কটা আর ঝুলে থাকতো না। সৈকত বলল, ওরকম একটা মুহূর্তে কি রূপুকে এই কথা বলা যেত? এটা কি শোভা পায়? ইমরান বলল, কত কিছুই তো শোভা পায়নি, তবুও তো করেছেন, বলেছেন। একটা অশোভনীয় কথা যদি ভালোবাসা একটু হলেও প্রকাশ পায়, সম্পর্কের সুতা একটু হলেও জোড়া লাগে, তো বলতে সমস্যা কি? সৈকত বলল, অতটা অনুভব ক্ষমতা যদি আমার থাকতো তাহলে হয়তো রূপুর সাথে সেসব আচরণই করতাম না। ইমরান বলল, বাবির সাথে রেগে গিয়েছিলেন কেন, বললেন না তো? সৈকত বলল, ও আমার পাশে বসে শরীরের কি হাল অবস্থা জিজ্ঞেস করো, এরপরই চলে গেল বাবা মায়ের ঘরে বাবা মার সাথে দেখা করতে। ওর ফোন আর পার্স আমার রুমেই রেখে গেল। সাইড টেবিলে ছিল ফোনটা। ও ঘর থেকে বের হতেই কল এলো ওর মোবাইলে। কে কল করেছিল জানো? ইমরান বলল, কে? সৈকত বলল, নাদিম। ইমরান বলল, সে কেন? সৈকত বলল, ওর প্রথম আমি কল রিসিভ করিনি, যতক্ষণ রিং হয়েছিল ততক্ষণ আমি স্ক্রিনে ভাসা থাকা ওই নামটার দিকে তাকিয়ে রইলাম। সে আবারও কল করল। রূপোর মোবাইলে আমি কখনোই হাত দিইনি। ওয়াইফের মোবাইল ঘাটাঘাটি করা আমার পছন্দ না। কি মনে করে সেদিন রূপোর মোবাইলটা আমি হাতে নিয়ে সোজা ইনবক্সে চলে গেলাম। নাদিমের অগণিত মেসেজ জমা রয়েছে সেখানে। ইমরান বলল, নাদিমের মেসেজ? কি মেসেজ, কি চায় সে? সৈকত বলল, রূপুকে। ইমরান বলল, মানে কি? সৈকত বলল, মানে সে রূপুকে ফিরে পেতে চায়। প্রতিটা মেসেজে সে রূপুকে কনসিভ করার চেষ্টা করছে। রূপুর সাথে আমার সম্পর্ক ডিভোর্সের পথে সেই খবর জেনে সুযোগ হাতছাড়া করতে চায়। সে তার ভুল বুঝতে পেরেছে। রূপুকে ছাড়া সে কষ্টে আছে। রূপুকে সে খুব সুখ দেবে, আরো হাবি যাবি কথা। মাথায় আগুন ধরে গেল আমার। হঠাৎ কেন যেন মনে হলো এতগুলো বছর পরও নাদিম আজও রূপুর দুর্বলতায় রয়ে গিয়েছে। ভালোবাসা না থাকলে তো দুর্বলতা থাকতো না। রূপো এখনো নাদিমকে ভালোবাসে। ভালোবাসে বলেই রূপো সেদিন নাদিমের ব্যাপারটাই খোঁচাখুচি মেনে নিতে পারেনি। নাদিম এখনো রূপুর সাথে যোগাযোগ করতে পারে। রূপো সেই যোগাযোগের পথ খোলা রেখেছে। আর নয়তো নাদিমের নাম্বারটা অবশ্যই ব্লক লিস্টে রেখে দিত। যেহেতু ব্লক করেনি, তার মানে রূপো চাচ্ছে নাদিম ওর সাথে যোগাযোগ করুক। রূপো এখনো রেগে আছে, তাই নাদিমের ডাকে সাড়া দিচ্ছে না। হয়তোবা সে চাচ্ছে নাদিম ওর রাগটুকু ভাঙিয়ে দিক, তারপর দুজনে মিলে বহু বছর আগের দেখা স্বপ্ন পূরণে ব্যস্ত হব। আর আমি
আমি কেউ না, রূপু আমাকে ভালোবাসে না, এজন্যই সে আমাকে রেখে চলে যেতে যাচ্ছে। ইমরান বলল, কয়েকটা মেসেজ পড়ে এত কিছু ভেবে ফেললেন? সৈকত বলল, ভাবলাম, কত কি কল্পনাও করে ফেললাম। চোখের সামনে ভাসছিল রূপু নাদিমের সঙ্গে খুব হাসছে, কথা বলছে। মাঝরাতে ফাঁকা রাস্তায় দুজন হাত ধরাধরি করে হাঁটছে। ইমরান বলল, আরো কিছু? সৈকত বলল, ভয় বুঝলে ইমরান, রূপু চলে যাবে সেটা নিয়ে ভয়ে তো ছিলাম, নাদিমের মেসেজগুলো দেখে এবার ভয় আত্মা শুকিয়ে গেল। মনে মনে দৌড়েই নিলাম, নাদিম ফিরে এসেছে, তাই রূপু আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। আমি হচ্ছি রূপুর জীবনের দ্বিতীয় পুরুষ, আর নাদিম হলো তার প্রথম প্রেম, প্রথম স্বপ্নজাল। এই মানুষটাকে নিয়েই রূপু বুনেছিল, সেই মানুষটা ওর সামনে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর আমি রূপুকে বারবার দূরে ঠেলে দিয়েছি। এখন নাদিমের বাড়িয়ে দেওয়া হাতটা রূপু যদি শক্ত করে ধরে নেয়, তাহলে সেটা কি অবাস্তব কিছু হবে? মোটেই না। কথাগুলো সজোরে মনের কড়া নেড়ে যাচ্ছিল। ইমরান বলল, জানি না গল্পের শেষে কি অপেক্ষা করছে, তবে মনে হচ্ছে আপনার ধারণা ভুল ছিল। ভাবি নাদিমকে ভুল আপনাকে ভালোবাসে। যত কিছুই হোক, ভাবি আপনাকেই ভালোবাসে। আর নয়তো লিগেল নোটিশ পাঠানোর পরও ভাবি আপনাকে দেখতে আসতো না। যাই হোক, ভাবির সাথে সেদিন কি নাদিমকে নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? সৈকত বলল, ও বাবার ঘর থেকে ফিরে এসে আবারও টুলটাতে বসলো। ওকে কেন যেন আমার সহ্য হচ্ছিল না, বিষাক্ত লাগছিল রূপকে। মনে হচ্ছিল এই মেয়েটা আমার জীবনে পা রেখেই জীবনটা বিষিয়ে তুলেছে। যতদিন আমার কাছে ছিল ততদিন আমাকে অশান্তি দিয়ে আদমরা করেছে, এখন আমাকে ডিভোর্স দিয়ে একদম মেরে ফেলার বন্দোবস্ত করেছে। ও টুলে বসা মাত্রই ওর সঙ্গে চেঁচে উঠলাম, তুমি এখানে কেন এসেছো? যাও, বাসায় যাও। রূপো অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি আবারও বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? যাও, বাসায় চলে যাও, এখানে আর এক সেকেন্ডও বসবে না তো। এবার রূপু মুখ খুলল, খুব বিরক্ত আর শান্ত সুরে বলল, আমি কি নিজের ইচ্ছায় এসেছি সৈকত? তুমি আসতে বলেছো তাই এসেছি, আর নয়তো তোমার সামনে আমি কখনোই আসতাম না। রূপো সাইড টেবিলের উপর থেকে ফোন আর পাঁচটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি রূপোর চলে যাওয়ার দেখছিলাম। আমি কষ্ট করছিলাম, রূপো চলে গেল। কষ্ট আমি সেজন্য পাইনি, কষ্ট পেয়েছিলাম কারণ আমি রূপোর কাছে শিকু থেকে সৈকতে চলে এসেছি। সম্পর্ক দূরত্ব ঠিক কতটা চলে এসেছে তা আমি ডিভোর্স লেটার হাতে নিয়েও টের পাইনি। টের পেয়েছিলাম রূপোর মুখে সৈকতের ডাক শুনে। ইমরান বলল, অথচ এই ডাকটা শুনে কি বিরক্ত হতেন। আমাদের মন খুব রং বদলায়। সৈকত বলল, খুব বদলায়। রূপুকে আমি চলে যেতে বললাম, ওকে সহ্য হচ্ছিল না। তাই যেই না রূপু আমার চোখের আড়াল হলো, অমনি আবার আমি অস্থির হয়ে গেলাম। রূপুকে নিয়ে ভয়টা যেন আরো বেড়ে গেল। রূপুকে আমি ডেকে এনে আবারও তাড়িয়ে দিলাম। আর অন্যদিকে নাদিম সব ধরনের চেষ্টা করে যাচ্ছে রূপুকে কাছে টানা। যদি আজই রূপু ফিরে গিয়ে নাদিমের সাথে সম্পর্ক কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়, তখন কি হবে? আমি তো রূপুকে আর কখনোই ফিরে পাবো না। এই ভাবনায় আমার প্রাণ যায় দশা। ভাবলাম ওকে আমার কাছেই রেখে দেওয়া উচিত, তাহলেই আর এত দুশ্চিন্তায় ভুগতে হবে না। আত্মসম্মানের উপর পাথর চাপা দিয়ে রূপুকে ফোন করে বাসায় ফিরে আসতে বলার সিদ্ধান্ত নেন। ইমরান বলল, যাক, অবশেষে আপনি এর সিদ্ধান্ত নিলেন, তারপর? সৈকত বলল, রূপুকে 3 বার ফোন করেছি, ও আমার কল রিসিভ করেনি। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হলো, সময় বাড়ছিল, আমার দুশ্চিন্তাও বাড়ছিল, অস্থিরতা বাড়ছে তো বাড়ছে। শুয়ে শান্তি পাচ্ছি না, বসে বা শান্তি পাচ্ছি না, কোনো কিছুতেই শান্তি নেই আমার। দুপুরবেলার মতো আবারও আমার নিঃশ্বাস আটকে আসছিল। শীতের মধ্যেও আমি ঘামছিলাম। বাবা কি মনে করে যেন আমার ঘরে এলো, দেখলো আমি দেয়াল হেলান দিয়ে ফ্লোরে বসে আছি, জোর করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি।
বাবা এই ব্যাপারটা খেয়াল করলো। বাবা একটু ঘাবড়ে গিয়েছিল, মাকে ডেকে আনলো। দুজনই আমার হাল দেখে বেশ অস্থির হয়ে গিয়েছিল। মা বাবা দুজনই আমাকে দুপাশ থেকে শক্ত করে ধরে রেখেছে। মা জিজ্ঞেস করলো হসপিটালে যাব কি না। বাবা বলল জিজ্ঞেস করার কি আছে, ওকে ধরো, বিছানায় বসাও, আমি একটা রিক্সা ডেকে আনি। ইমরান বলল আবার হসপিটালে যেতে হয়েছিল। সৈকত বলল আমি যাইনি, বাসায় রয়ে গিয়েছিলাম। হসপিটালে গিয়ে লাভ কি? ওখানে কি আমার সুখের কোনো ট্রিটমেন্ট আছে নাকি?